প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি। আমি শাকওয়াত শরীফ লিটন, সাইকোথেরাপিস্ট। আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন। অর্থাৎ হিস্টোনিক অর্থ হলো কপটতা, আর কপট শব্দটি আমরা প্রায় বলার চেষ্টা করি, বিশেষ করে ওইসব ব্যক্তিদের ক্ষেত্রে যাদের কথা এবং কাজ এর ক্ষেত্রে আমরা যখন বৈসাদৃশ্য বা বৈষম্য লক্ষ্য করি, আমরা ওইসব ব্যক্তিদেরকেই কপট বলি, যারা নিজেদেরকে যেভাবে অন্যের সামনে তুলে ধরার চেষ্টা করে, নিজেদের অবস্থান যেভাবে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করে, আসলে সত্যিকার অর্থে বাস্তবে তারা সেরকম ব্যক্তিত্ব নয়। অর্থাৎ তারা যে একটি ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী, এই বিষয়টি, এই সমস্যা যারা ভোগেন তারা অনেকেই বুঝতে চান না। তাছাড়া আমরা অনেক সময় কথা প্রসঙ্গেও কাউকে কপট বলে থাকি। আমি আমার গত ভিডিওতে হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ এবং এই সমস্যার স্বরূপ বোঝার জন্য আমি আলোচনা করেছি। আপনারা যারা আমার এই কন্টেন্টটি দেখেছেন তারা আশা করছি কিছুটা হলো ধারণা নিতে পেরেছেন আমরা কোন ব্যক্তিকে কপট বলতে পারি বা হিস্টোনিক। আজকের আলোচনায় এই সমস্যায় যারা ভোগেন তাদের মনোবৈজ্ঞানিক সহায়তা দেওয়ার জন্য বা তাদের সহযোগিতা করার জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা প্রধানত যেসব চিকিৎসা সহায়তা প্রদান করে থাকেন, কিংবা যেসব চিকিৎসা কৌশল এই কপটতা সমস্যায় যারা ভোগেন তাদের সহযোগিতার জন্য তারা সহযোগিতা নিয়ে থাকেন, কিংবা যে সকল কৌশল বা চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন সে বিষয় সম্পর্কে একটু ধারণা আজকে আলোচনা থেকে আশা করি আপনারা পাবেন। তাহলে ভিউয়ার্স, চলুন একটু জেনে নিই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের সহযোগিতা করার জন্য প্রধান বা অন্যতম মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিগুলো কী, আর এভাবেই শুরু করি। চলুন। হোয়াট ইজ দ্য মেইন ট্রিটমেন্ট ফর হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার? The main treatment for histrionic personality disorder is long-term psychological therapy, especially psychodynamic psychotherapy, which helps people understand and change their underlying conflicts and attention-seeking behaviors. অর্থাৎ এটুকু থেকে আমরা যা বলতে পারি তা হলো এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি আক্রান্ত
তাদের প্রধানতম চিকিৎসা পদ্ধতি হলো দীর্ঘস্থায়ী মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। বিশেষ করে এই চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে যে কৌশলটির অবলম্বন করা হয় বা সহযোগিতা না হয় তা হলো সাইকোডাইনামিক সাইকোথেরাপি। এই চিকিৎসা পদ্ধতিটি সমস্যা আক্রান্ত ব্যক্তিরকে যেভাবে সহযোগিতা করে তা হলো এই সমস্যার স্বরূপ সম্পর্কে ব্যক্তি যাতে বুঝতে সক্ষম হন এবং এই সমস্যাগুলো পরিবর্তনের জন্য যে ব্যক্তির মনোজগতে যে দ্বন্দ্ব বা সংঘাত লুকায়িত আছে সেগুলো এই ব্যক্তির সমস্যার জন্য যে দায়ী সেই সম্পর্কে ব্যক্তির মধ্যে একটি মানসিক সক্ষমতার জায়গা আনয়নের জন্য চেষ্টা করা বা সমস্যা আক্রান্ত ব্যক্তি যাতে বুঝতে সক্ষম হন উনি যে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ওনার মধ্যে যে সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে এই সমস্যার জন্য মূলত ব্যক্তির মনের গভীরে লুকায়িত কিছু দ্বন্দ্ব যে সহযোগিতা করে থাকে ব্যক্তির আজকের এই সমস্যার জন্য সেই বিষয় সম্পর্কে ব্যক্তির অন্তর্দৃষ্টি লাভ বা যাকে আমরা ইনসাইট গেইন বলি। এ প্রেক্ষিতে ব্যক্তি সমস্যা সমাধানের জন্য নিজের সক্ষমতা এবং জ্ঞান অর্জনের জায়গাটি যাতে ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সহায়ক হয় সেই জায়গাটায় ব্যক্তিকে উদ্বুদ্ধ করা হয় এবং প্রশিক্ষিত করা হয়। তাছাড়া ব্যক্তির মধ্যে যে অন্যের মনোযোগ আকর্ষণের জন্য যে সমস্ত আচরণগুলো করে থাকেন অর্থাৎ অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার্স এই জায়গাটাও যাতে পরিবর্তন আসে সেক্ষেত্রেও ব্যক্তিকে সক্ষম করে গড়ে তোলার জন্য এই সাইকোথেরাপির যে সাইকোডাইনামিক সাইকোথেরাপি যে অ্যাপ্রোচটি আছে সেই অ্যাপ্রোচটি সহযোগিতা করে থাকেন। তাছাড়া আদার ইফেক্টিভ থেরাপিস অন্যান্য যে সমস্ত চিকিৎসা কৌশলগুলো আছে তার মধ্যে ইনক্লুড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যাকে আমরা সংক্ষেপে সিবিটি বলি অ্যান্ড ইন্টারপার্সোনাল থেরাপি আন্তঃব্যক্তিক যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে। তাছাড়া আমরা আরও যা বলতে পারি তা হলো হোয়াইল দেয়ারস নো কিউর, অর্থাৎ এই বিষয়টি আমাদের কিন্তু মনে রাখতে হবে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির পুরোপুরি বা সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু কম বা সম্ভাবনা নেই। তারপরও ব্যক্তি যাতে নিজের সমস্যা থেকে বের হয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা ব্যক্তি যে জায়গাগুলোতে বৈকল্য সংকট বা অক্ষমতা আছে সেই জায়গাগুলোতে ব্যক্তি যাতে নিজের সক্ষমতাগুলো আনয়ন করতে পারেন, বৃদ্ধি করতে পারেন এবং ব্যক্তি নিজের পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে সেই জায়গাটায় ব্যক্তির সক্ষমতাগুলো বৃদ্ধির জন্যই এই চিকিৎসার মূল লক্ষ্য। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো ট্রিটমেন্ট এইমস চিকিৎসার যে লক্ষ্য টু ইমপ্রুভ উন্নত করা সেলফ এস্টিম আত্মবিশ্বাসের জায়গাটা, রিডিউস ইমোশনাল ডিস্ট্রেস ব্যক্তির আবেগীয় যে দ্বন্দ্ব সংঘাত বা যে সংকটগুলো আছে সেগুলো যাতে কমে আসে এবং এনফোস্টার যে জায়গাটা এগিয়ে নেওয়া হয় হেলদিয়ার সোশ্যাল রিলেশনশিপ সামাজিক সম্পর্কের জায়গাটা যাতে এগিয়ে নিতে পারে। এই জায়গাগুলোতেই মূলত যিনি চিকিৎসা প্রদান করে তিনি সহায়তা করেন এবং
এই চিকিৎসার লক্ষ্যই হলো এই সক্ষমতার জায়গাগুলোতে, অর্থাৎ ব্যক্তির আত্মবিশ্বাস, সেলফ স্টিম, ইমোশনাল ডিস্ট্রেসের জায়গাটা রিডিউস এবং সামাজিক বা সোশ্যাল রিলেশনশিপের জায়গাটা যাতে হেলদিয়ার ওয়েতে আরও এগিয়ে নিতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তিকে সহায়তা করে থাকেন যিনি এই সহযোগিতার জায়গাটা নিয়ে কাজ করেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন। এক্ষেত্রে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের কারো কারোর জন্য কখনো কখনো ঔষধের দরকার হয়। বিশেষ করে এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যদি কখনো অন্যান্য মানসিক সমস্যার উপসর্গ লক্ষ্য করা যায়, বিশেষ করে যারা ডিপ্রেশন এবং যাদের মধ্যে এজিটেশন কিংবা অ্যাংজাইটি আছে, তাদের সহযোগিতার জন্য, অর্থাৎ এই সমস্যাগুলো যাতে ব্যক্তি কমে আসে কিংবা ম্যানেজেবল হয়, সেজন্য ওষুধের দরকার হয়। তবে মনে রাখতে হবে এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রাথমিক চিকিৎসা হিসাবে বা একমাত্র চিকিৎসা পদ্ধতি হিসাবে ওষুধের খুব একটা ভূমিকা বা কার্যকারিতা নেই। এই ওষুধের প্রয়োজন তখনই হয় যখন কোনো কোঅকারিং সাইকোলজিক্যাল প্রবলেমস কারোর মধ্যে যদি থাকে কিংবা সিমটমস কারোর মধ্যে যদি লক্ষ্য করা যায়, তখনই এই লক্ষণগুলোর তীব্রতা, মাত্রা কমিয়ে আনার জন্য ঔষধ প্রদানের প্রয়োজন হয়। আমরা জানি ঔষধ মূলত যিনি মানসিক রোগ বিশেষজ্ঞ, আমরা যাকে সাইকিয়াট্রিস্ট বলি, আমরা তাদেরই শরণাপন্ন হই এবং তাদের সহযোগিতা নিয়ে থাকি এবং তারাই ঔষধের মাধ্যমে চিকিৎসা প্রদানের জায়গাটায় ভূমিকা রাখেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো মেডিকেশনস ক্যান হেল্প ম্যানেজ সিমটমস লাইক ডিপ্রেশন or agitation but are not the primary treatment for the disorder itself. শুধু রোগের কারণে বা এই যে হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে রোগের জন্য কিন্তু ওষুধের দরকার হয় না, এই কথাটি এখানে বলা হয়েছে। এটুকু হলো এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের চিকিৎসার মূল কথা। আমরা এবার একটু এই সাইকোথেরাপির বিভিন্ন যে কৌশলগুলো আছে বা অ্যাপ্রোচগুলো আছে এবং এই সাইকোথেরাপিগুলো কিভাবে ব্যক্তির সহযোগিতা করে, সেক্ষেত্রে একটু প্রাথমিক ধারণা, খুবই অল্প একটু ধারণা নেই। আমরা জানি এই চিকিৎসা বা সাইকোথেরাপি নিয়ে যারা কাজ করে তারা মূলত প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং যে প্রফেশনাল যে কম্পিটেন্সি, প্রফেশনাল রিকগনিশন এবং প্রফেশনাল যে সমস্ত ইনস্টিটিউশনাল সাপোর্ট এবং ট্রেনিং দরকার হয়, সেগুলো যেহেতু তাদের আছে, তারাই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং আমাদের সহযোগিতা করে থাকেন। আমরা এই সহযোগিতার জন্য তাদের পরামর্শ কিংবা তাদের সহযোগিতাই আমরা চাবো। আমরা নিজের একটু ধারণা নেওয়ার জন্য একটু এই বিষয় সম্পর্কে চলুন একটু জেনে নিই যে এই সাইকোথেরাপির যে সমস্ত কৌশলগুলো এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিভাবে কাজ করে থাকে। প্রথমে আমরা বলতে পারি সাইকোডাইনামিক সাইকোথেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস অ্যাপ্রোচ ফোকাসেস অন এক্সপ্লোরিং পাস্ট কনফ্লিক্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস টু আন্ডারস্ট্যান্ড হাউ দে কন্ট্রিবিউট টু কারেন্ট বিহেভিয়ার্স। অর্থাৎ এই সাইকোডাইনামিক সাইকোথেরাপি নিয়ে যারা কাজ করে
তারা যে জায়গাটাকে সহযোগিতা করে থাকেন, ব্যক্তিকে মনোযোগী করেন এবং ব্যক্তির যে জায়গাটাকে তারা এক্সপ্লোর করেন, অর্থাৎ ব্যক্তি যাতে এই বিষয়টির সম্পর্কে বোঝার সক্ষমতা অর্জন করতে পারেন সেই জায়গাটায় সহযোগিতা করা, পরীক্ষা নিরীক্ষা বা যাচাই বাছাই করতে পারেন এবং ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সক্ষমতা জায়গাটা অর্জন করতে পারেন সেই জায়গাটায় সহযোগিতা করে এই সাইকোডাইনামিক সাইকোথেরাপি নিয়ে যারা কাজ করেন তারা। এবং ব্যক্তির বর্তমান সমস্যার জন্য যে অতীতের যে সমস্ত দ্বন্দ্ব ব্যক্তির এবং অভিজ্ঞতাগুলো ব্যক্তির বর্তমান সমস্যার জন্য দায়ী, সেই জায়গাটা ব্যক্তিকে যাতে ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ব্যক্তির যে সমস্ত উদ্যোগ এবং যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করতে হয় এবং এই দ্বন্দ্ব অর্থাৎ এই পাস্ট কনফ্লিক্টস এবং এক্সপিরিয়েন্স থেকে ব্যক্তি বের হয়ে আসার জন্য ব্যক্তির কি করা উচিত সেই জায়গাটায় ব্যক্তি যাতে বুঝতে পারেন সেই বোঝার জায়গাটায় ব্যক্তিকে সহযোগিতা করে থাকেন এই সাইকোডাইনামিক সাইকোথেরাপি নিয়ে যারা কাজ করে। তাছাড়া কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ আমরা যাকে সিবিটি বলি, এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হেল্পস, যে জায়গাটায় সহযোগিতা করে ইন্ডিভিজুয়ালস ব্যক্তিকে আইডেন্টিফাই শনাক্ত করতে অ্যান্ড চেঞ্জ পরিবর্তন করতে নেগেটিভ থট প্যাটার্নস অ্যান্ড বিহেভিয়ার্স, অর্থাৎ সমস্যা আক্রান্ত ব্যক্তির মধ্যে যে নেতিবাচক চিন্তা ধরন এবং আচরণসমূহ যাতে ব্যক্তি শনাক্ত করতে পারে এবং পরিবর্তন করতে পারে, এই জায়গাটায় এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যে সমস্ত থেরাপিস্ট কাজ করেন তারা সহযোগিতা করে থাকেন। তাছাড়া এখানে আরেকটি কৌশলের কথা আমরা বলতে পারি, তা হলো ইন্টারপার্সোনাল থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে, দিস ফোকাসেস অন ইমপ্রুভিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন। এই ইন্টারপার্সোনাল থেরাপি নিয়ে যারা কাজ করে আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটা উন্নয়নের জন্য এই চিকিৎসা কৌশল নিয়ে যারা কাজ করেন তারা মূলত যে জায়গাটায় মনোযোগ দেন অন ইমপ্রুভিং, উন্নত করতে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটা এবং কমিউনিকেশন যোগাযোগ, এই জায়গাটায় সহযোগিতা করা হয়ে থাকে এই ইন্টারপার্সোনাল থেরাপির মাধ্যমে। আমরা আরেকটি থেরাপির কথা এখানে বলতে পারি, তা হলো ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। অর্থাৎ এক্ষেত্রে যা বলা হয়েছে এ ফর্ম অফ সিবিটি, এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি হলো এক ধরনের কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মতো। এখানে যা বলা হয়েছে দ্যাট মে বি হেল্পফুল, এটা যে ক্ষেত্রে সহযোগিতামূলক তা হলো স্পেশালি বিশেষ করে ডিউ টু দ্য ওভারল্যাপ অফ হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার উইথ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে যারা ভুগছেন তাদের মধ্যে যদি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগের উপসর্গ যদিও তাদের মধ্যে থাকে, অর্থাৎ একদিকে তারা হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার এর সমস্যায় ভুগছেন, আবার তার মধ্যে তাদের মধ্যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যার যে সমস্ত লক্ষণ বা উপসর্গ আছে সেগুলো তাদের মধ্যে বিদ্যমান। সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু চিকিৎসার জন্য এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি কার্যকরী এবং এই ক্ষেত্রে মূলত এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি খুব হেল্পফুল, এই কথাটি এখানে বলা হয়েছে। তাছাড়া আমরা তো পূর্বে আলোচনা করেছি এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের চিকিৎসার জন্য কখনো কখনো ঔষধের দরকার হয়। কোন পরিস্থিতিতে ওষুধের দরকার হয় চলুন আমরা একটু জেনে নিই। মেডিকেশনের জায়গাটা আমরা এইভাবে বলতে পারি, মেডিকেশনস ক্যান হেল্প উইথ co-occurring conditions such as depression or anxiety, but they don't directly treat the personality disorder. এই ওষুধ ব্যক্তিত্বের সমস্যার জন্য সরাসরি কোনো ভূমিকা রাখে না, কিন্তু এই ব্যক্তিত্বের সমস্যা যারা ভোগেন
বিশেষ করে এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার তাদের মধ্যে যদি অন্যান্য মানসিক রোগের উপসর্গ লক্ষ্য করা যায় বা থাকে, বিদ্যমান থাকে, বিশেষ করে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এই সমস্যাগুলো যাদের মধ্যে থাকে, এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মধ্যে, সেক্ষেত্রে ঔষধের দরকার হয়। এটুকুই আমি আজকে বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আমার এই আলোচনা মূল লক্ষ্যই হলো আমরা যারা মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি তারা যেন এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে লুকিয়ে না রাখি, কিংবা এই সমস্যাগুলোকে যেন আমরা অবজ্ঞা না করি, এবং এই সমস্যাগুলো ব্যক্তির জীবনকে, জীবনমানকে, সুস্থতাকে যে ক্ষতিগ্রস্ত করে, থামিয়ে দেয়, এই বিষয়টি সম্পর্কে একটু সচেতন হওয়া। আমরা মানসিক স্বাস্থ্যকে অনেকাংশে গুরুত্ব দিতে চাই না। বিশেষ করে ব্যক্তিত্বের সংকট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকাংশেই আমরা হয়তো যেভাবে বিষয়গুলো বোঝা দরকার, বিষয়গুলো সম্পর্কে জানা দরকার, এবং এই বিষয়গুলোর যে ব্যক্তি জীবনে কতটা ক্ষতি করে সেই জায়গাটায় আমরা হয়তোবা অনেক সময় সঠিক এবং যথাযথভাবে আমরা বুঝি না। সে কারণেও অনেকে আমরা এই সমস্যাগুলোকে গুরুত্ব দিতে চাই না। তাই আমাদের এই বিষয়গুলো সম্পর্কে সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের উদ্যোগ নিতে হবে। এই ব্যক্তিত্বের সংকট মধ্যে দিয়ে যারা যায় তাদের শনাক্ত এবং এই সমস্যা যারা আক্রান্ত তাদের সহযোগিতা করার জন্য যে সহযোগিতা দরকার, সেই সহযোগিতা জায়গাগুলো যেন আমরা প্রস্তুত করতে পারি, এবং যেসব ব্যক্তি এই সহযোগিতার জন্য চেষ্টা করছেন কিংবা সহযোগিতা করে যাচ্ছেন তাদের কাছে যেন আমরা সহযোগিতা চাই। এই মানসিকতাটা, এই প্রয়োজনটা যেন আমরা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যেন আমরা উপলব্ধি করি, এবং এই প্রয়োজনটাকে যেন আমরা গুরুত্বের সহিত বিবেচনা করি। সেই জন্য আমাদের কিন্তু সবার যার যার অবস্থান থেকে কিন্তু ভূমিকা রাখতে হবে। যদি আমরা ভূমিকা না রাখি তাহলে মানসিক সংকটের কারণে ব্যক্তির সারা জীবনের সুস্থতা বলি, বিকাশ বলি, বা ব্যক্তির কল্যাণের জায়গাগুলো ভীষণভাবে থেমে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যেভাবে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের কিন্তু সমগুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কোনোভাবেই কম নয়, বরঞ্চ কখনো কখনো মানসিক সংকট ব্যক্তির শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যকে চরম এবং প্রকটভাবে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। তাই আমরা এই সামাজিক কুসংস্কার বলি কিংবা এই সমস্যার গুরুত্বের মাত্রা বিবেচনায় আমরা যেভাবে আমরা মূল্যায়ন করি সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু বিবেচনায় আনতে হবে এবং আমাদের গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে মানসিক স্বাস্থ্যের সংকট প্রতিরোধ বলি কিংবা প্রতিকার বলি, উভয় জায়গায় আমাদের মনোযোগী হতে হবে। শারীরিক স্বাস্থ্যের আমরা যদি যত্ন নিই তাহলে মানসিক রোগের অনেক
জায়গা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। তাই মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ বিষয় সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। মানসিক স্বাস্থ্য মানসিক রোগের চেয়ে যে অনেক বিস্তৃত পরিসরে বিবেচনা করার সুযোগ আছে, সেই জায়গাটায় যেন আমরা একটু মনোযোগী হই। আমরা মানসিক স্বাস্থ্যের জায়গাটাকে যদি গুরুত্ব দিই, তাহলে আমরা শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, ধর্মীয় সমস্ত জায়গাগুলোতেই যে আমরা সঠিক এবং যথাযথ ভূমিকা রাখতে সক্ষম এবং সক্ষমতার জায়গাটা যে বৃদ্ধি পায়, সেই জায়গাটায় আমরা যেন বিবেচনা করি। কারণ মনের সুস্থতা ছাড়া কোনো কাজই সঠিক এবং যথাযথভাবে করা সম্ভব হয় না। তাই আমরা মনের যত্ন নেব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।